দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম। কোরবানি ঈদের ছুটি শেষে বদলে যাচ্ছে সরকারি অফিসের সূচি। আজ থেকে আবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত চলবে অফিস। সচিবালয়ে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি। আনোয়ার, প্রায় ২ বছর আগে ৯টা ৫টা অফিস শুরু হয়ে গেল, ২ বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? আর কি সঙ্গে একটু জানাবেন, ঈদের ছুটি শেষে আজ থেকে তো অফিস শুরু হলো, উপস্থিতি কেমন? তৌসিয়া, প্রথমেই উপস্থিতির কথাটি বলি যে উপস্থিতি কিন্তু আসলে শুরু হয়েছে। যেটি হয় যে ঈদের ছুটি কাটিয়ে যখন আসলে অফিস আদালতগুলো শুরু হয় তখন কিন্তু উপস্থিতি আসলে প্রথম দিন আসলে যে পরিমাণ স্বাভাবিক থাকে তার থেকে তো কম থাকে, এটা খুবই স্বাভাবিক এমনটা। তবে শুরু হয়ে গেছে অফিস, এটি আপনাকে বলতে পারি। আর আপনি যেটি শুরুতেই বলছিলেন যে এই যে সরকারি অফিসের যে একটু সময়সূচি, যেটি ২ বছর আগে যেটি ছিল সেটি আবার চালু হচ্ছে, সেই জায়গাটি কিন্তু আসলে আজকে থেকেই চালু হওয়ার কথা। এমনটা কিন্তু গত ৩ জুন মন্ত্রিপরিষদ যে সভার যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে কিন্তু মন্ত্রিপরিষদ সচিব তিনি জানিয়েছিলেন। তো সেই জায়গা থেকে এখানে আমি বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে হ্যাঁ, তারা ঠিক ওই সময়সূচি অনুযায়ী কিন্তু আসলে তারা আজকে অফিসে এসেছেন, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। তো একটু তথ্য দেই, সেটি হচ্ছে যে এই যে ৯টা ৫টা অফিস, এর আগে ২০২২ সালে এটি আগস্টে যেই সিদ্ধান্তটি হয়েছিল তখন জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যেই কিন্তু আসলে কর্মঘণ্টাটি কমিয়ে আনার একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তখন ছিল যে ৯টা ৪টা অফিস ছিল। তো সেই জায়গা থেকে এখন আবার স্বাভাবিক পর্যায়ে, অর্থাৎ আগের যে ৯টা ৫টা অফিস সেই অফিসে কিন্তু আবার মানে চালু করা হলো। এখন কথা হচ্ছে যে যেমন ঈদের ছুটির প্রসঙ্গটা যদি একটু বলি, সেই জায়গা থেকে বলতে গেলে যে ৩ দিনের ঈদের ছুটি আর সেই সঙ্গে আরও সাপ্তাহিক 2 দিনের ছুটি ছিল, তো 5 দিনের একটি ছুটি শেষে আজকেই কিন্তু আসলে কর্ম যে দিন, সেটি কর্মদিবস যে সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। সেটি সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে কর্মতৎপরতা শুরু হয়ে গেল আজকে থেকে। এটি একটি বিষয়। আর এই যে ছুটি কর্ম দিবসের যে সময়সূচি বদলের যে বিষয়টি, সেটি কিন্তু এই সরকারি বেসরকারি যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সরকারি সময়সূচি অফিসের, সেই জায়গা থেকে কিন্তু ব্যাংকগুলোকেও কিন্তু সেই সময়ে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু নিয়ে আসা হয়েছে। সেটি আপনাকে একটু জানাতে চাই। যেমন এখন সকাল 10টা থেকে কিন্তু ব্যাংকের যে লেনদেন সেটি কিন্তু চলবে বিকেল 4টা পর্যন্ত। তো সেই জায়গা থেকে ব্যাংকগুলো কিন্তু একটু সময়সূচি পরিবর্তনের মধ্য দিয়ে শুরু হবে এই আজকে থেকেই, সেটিও একটু জানিয়ে রাখি। আর ব্যাংকগুলো কিন্তু আগে 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত আসলে লেনদেনের কার্যক্রমগুলো চলতো, সেই জায়গা থেকে এখন 4টা পর্যন্ত কিন্তু ব্যাংক কিন্তু কার্যক্রম চলবে। ব্যাংকিং কার্যক্রম যেটি আমরা বলি সেটি সন্ধ্যা 6টা পর্যন্তই চলবে। তো সব মিলিয়ে আসলে একটু ঈদের ছুটি শেষে কর্মতৎপরতা, যেমন কর্মদিবস শুরু আজকে, সেই সঙ্গে অফিসের, বিশেষ করে সরকারি অফিস এবং ব্যাংকগুলোর যে সময়সূচি সেটিও কিন্তু আজকে থেকেই একটু বদল, যে পরিবর্তনের যে সেটি কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। তৌসিয়া। সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন ঢাকার সচিবালয় থেকে। ঈদ উল আজহা শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। বিশেষ করে ছুটি শেষে অনেকেই কাজের জন্য ফিরে আসছেন কর্মক্ষেত্রে। কমলাপুরে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সেখানকার খবর জানাচ্ছেন তিনি। স্বস্তিকা, কমলাপুর রেলওয়ে স্টেশনে এই মুহূর্তে ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন দেখছেন? ঈদের 5 দিনের ছুটি শেষে কিন্তু কর্মস্থলে টানে কর্মযোগ্য মানুষ কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছেন। এবং তার চিত্রটি আমি যদি আপনাকে একটু দেখাই, যে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু ঢাকায় যেমন ফিরছেন সেই ভোর থেকেই, আবার অপরদিকে কিন্তু আজকে যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি কিন্তু যারা কোরবানির বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে বাড়ি ফিরতে পারেনি, আপন ঠিকানায় ফিরতে পারেনি, তারাও কিন্তু আজকে ফিরছেন। তাদের কাছে কিন্তু ঈদযাত্রা শুরু হচ্ছে আজ থেকে। এবং ঢাকায় ফেরাদের থেকে ঢাকার যারা ছিলেন তাদের যে ভিড়টা সেটা কিন্তু বেশি চোখে পড়ছে এবং তারা কিন্তু বেশি আজকে ছেড়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু খুলনার যে এক্সপ্রেস রয়েছে, একতা এক্সপ্রেস, এই একতা এক্সপ্রেসটি এখন ছেড়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু যারা যাত্রীরা রয়েছেন, আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকেই কিন্তু এটাই বলছেন যে ঈদের সময়ের যে ভিড়, যে ভোগান্তি, সেই ভিড়টাকে উপেক্ষা করা। আবার অনেকেই কিন্তু কোরবানির ঈদের ছুটি বা কোরবানির বিভিন্ন কাজের জন্য তারা আজকে যেতে পারেনি, এজন্য কিন্তু তারা নির্বিঘ্নে
কর্মজীবীরা রয়েছেন তারাও ফিরছেন, তবে তাদের ফেরার সংখ্যাটা কিন্তু খুবই কম চোখে পড়ছে। কারণ আসলে স্কুল কলেজ কিন্তু এখনও খোলেনি, কারণ স্কুল কলেজে যেহেতু ঈদের ছুটির পাশাপাশি গ্রীষ্মকালীন একটি ছুটিও রয়েছে। শুধুমাত্র সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলার কারণে কিছু কর্মজীবী মানুষেরা ঢাকামুখী হচ্ছেন, এবং যারা ফিরছেন তারাও কিন্তু জানিয়েছেন যে নির্বিঘ্নে এবং কোনো ভোগান্তিহীনভাবেই এবার তাদের ঈদযাত্রা সম্পন্ন হয়েছে, এবং মনে বিষাদ থাকলেও মুখে কিন্তু স্বস্তির হাসি ছিল। সেই স্বস্তির হাসিটা কিন্তু এজন্যই ছিল যে এবারের ঈদযাত্রা তারা যাওয়ার সময়ও যেমন কোনো ভোগান্তি বা কোনো অস্বস্তি এতে ছিলেন না, ঠিক সেরকম ফেরার যে বিষয়টা সেটাও কিন্তু তাদের নির্বিঘ্নে হয়েছে, এবং এই নির্বিঘ্নতার কারণেই কিন্তু তাদের স্বস্তির হাসি রয়েছে। আর প্রিয়জনকে ছেড়ে আসার যে দুঃখটা সেটা কিন্তু সবাই থাকে, সেই মনে বিষাদ নিয়েই কিন্তু কর্মযোগ্য মানুষের ফিরতে হচ্ছে। আবার পাশাপাশি কিন্তু যারা ঢাকায় ছিলেন তারাও কিন্তু ফিরছেন, এবং তারা যে যাচ্ছেন এই সময় তাদের কিন্তু কোনো সমস্যা আছে কিনা বা তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা আমরা এটা নিয়েও কথা বলেছিলাম। তারাও কিন্তু বলছেন যে তারা নির্বিঘ্নে যাওয়ার জন্য কাজ করছেন, এবং এই মুহূর্তে তাদের ট্রেনের শিডিউল বা টিকিটের নিয়ে কোনো অভিযোগ নাই। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য। সহকর্মী স্বস্তিকা সিংহ জানাচ্ছিলেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। এদিকে উজানের ঢল আর বৃষ্টিতে সুনামগঞ্জ ও সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে পাহাড়ি ঢল আরও 24 ঘন্টা অব্যাহত থাকবে। সুনামগঞ্জে নতুন করে পানিবন্দী হয়েছে অন্তত 200 গ্রামের মানুষ। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বন্যা পরিস্থিতি মঙ্গলবার সন্ধ্যা থেকে অবনতির দিকে। শহরের পানি কমলেও বিভিন্ন আবাসিক এলাকা এখনও তলিয়ে আছে। বর্তমানে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 40 সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, সারি ও সারিগোয়াই নদীর পানিও বিপদসীমার ওপরে বইছে। মঙ্গলবার পর্যন্ত সিলেটে 1323টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে আছেন অন্তত 6,75,000 মানুষ। এদিকে সিলেট ও সুনামগঞ্জের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে নতুন ফাঁদ পেতেছে প্রতারক চক্র। ক্রেতারা অগ্রিম হিসাবে অনলাইনে অর্থ পরিশোধের পরই বন্ধ করে দেয়া হয় সংশ্লিষ্ট মোবাইল সিমটি, ফলে ক্ষতিগ্রস্ত হন ক্রেতারা। এরই মধ্যে চাঁদপুরে এ ধরনের প্রতারকদের ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ। চাঁদপুরের ইলিশ আর সাগরের ইলিশের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য স্বাদে, তাই চাঁদপুরের ইলিশের চাহিদা রয়েছে দেশ জুড়ে। ক্রেতা চাহিদা মেটাতে প্রতিদিন অনলাইনে চাঁদপুরের ইলিশ যাচ্ছে দেশে বিদেশে। ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে চাঁদপুরের ইলিশ বিক্রির কথা জানান বৈধ অনলাইন ব্যবসায়ীরা। আমরা যেই টাকাটা দেই ওরা যারা প্রতারক তারা পুরো টাকাটাই নিয়ে নেয়। আসলে আমাদের মাছ এই দাম না, ওরা আমাদের লোভনীয় অফার দিয়ে আমাদের প্রতারণা সৃষ্টি করে। 2 কেজি ওজনের মাছ 600 টাকা রেট দেয়, এগুলো সম্পূর্ণ ভুয়া। ভিডিও কলের মাধ্যমে ভালো করে দেখে, প্রতিষ্ঠান দেখে, মাছ ছবি দেখে, দোকান দেখে তারপরে তারা মাছ কিনেন। তবে সম্প্রতি অনলাইনে ইলিশ কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন অনেক ক্রেতা। অনলাইনে কি করে চাইলে 1000 টাকা বিক্রি করে 10 কেজি মাছ, এখানে তো 10 কেজি কিনতে গেলে আমার 15,000 টাকা লাগছে। অনলাইনে তো আপনি সেটা কি চাঁদপুরের ইলিশ নাকি আপনি অন্য কোথাকার ইলিশ নাকি আপনি সাগরের ইলিশ কিনছেন সেটা আপনি জাস্টিফাই করার মতো অপশন একেবারেই নেই। চক্রটি অনলাইনে ভুয়া পেজ খুলে দিচ্ছে লোভনীয় অফার। ক্রেতা দরদামের পর মোবাইল ব্যাংকিংয়ে অগ্রিম অর্থ পরিশোধের পরই সংশ্লিষ্ট নাম্বারটি ব্লক করে দেয় চক্রটি। কম শুনে অনেকে বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করে, অ্যাডভান্সটা পেমেন্ট করার পরে তার মোবাইল নাম্বারটা বন্ধ হয়ে যায়। স্থানীয় মৎস্য বণিক সমিতি জানায় ক্রেতাদের স্বার্থ রক্ষায় অনলাইন বিক্রেতাদের যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হচ্ছে। লিস্টেড যারা আছে অনলাইন ব্যবসায়ী তাদের কাছ থেকে নেওয়া উচিত। এটা আমাদের একটা পেজ আছে চাঁদপুর মৎস্য বণিক সমিতি, ওইখানে দেখলেই পাবে কারা কারা আসলে স্থানীয় ব্যবসায়ী। প্রতারিত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা বেশ কয়েকটি ফোন নাম্বার আমরা ডিটেক্ট করতে পেরেছি যেগুলো আসলে চাঁদপুর এলাকার না, চাঁদপুরের নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে তারা প্রতারণা করছে। সেগুলোর বিরুদ্ধেও আমাদের অভিযান এবং যে অভিযোগগুলো পেয়েছি সেগুলো অব্যাহত আছে। চাঁদপুর মাছ ঘাট থেকে প্রতিদিন অনলাইনে ইলিশ বিক্রির তালিকাভুক্ত ব্যবসায়ীরা 300 থেকে 600 মণ পর্যন্ত মাছ ডেলিভারি দিয়ে থাকেন। দীপ্ত, বার্তাকক্ষ।
বাণিজ্যিকভাবে কোরাল চাষে ঝুঁকছেন কক্সবাজারের মৎস্য চাষিরা। দীর্ঘদিনের গবেষণায় খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কোরালকে চাষ উপযোগী মাছে রূপান্তর করায় বাড়ছে উৎপাদন। তাই দেশের সুনীল অর্থনীতির নতুন সম্ভাবনার নাম এখন কোরাল। সমুদ্র উপকূল থেকে কোরাল মাছের পোনা সংগ্রহ করে চিংড়ি ঘেরে চাষ করা হতো। তাতে কোরাল মাছ ঘেরের চিংড়ি সহ অন্যান্য প্রজাতির মাছ খেয়ে ফেলত। চাষিদের লাভের বদলে হতো লোকসান। গত বছরের নভেম্বরে কক্সবাজারের গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারিতে কৃত্রিম প্রজনন ঘটিয়ে কোরাল মাছের পোনা উৎপাদন করতে সক্ষম হন মৎস্য গবেষকরা। এই পোনা থেকে উৎপাদিত হচ্ছে সম্ভাবনার কোরাল। নরমালি কোরাল তেলাপিয়া মাছ অন্যান্য মাছ খেয়ে বড় হয়, এখানে খাদ্যকে অভ্যস্ত করে উৎপাদন করা হয়। ঠিকমতো খাদ্য দিয়ে 8 মাসের পরে মানে মাছ একটা 2 কেজি 1.5 কেজি মতো এরকম হয়। মৎস্য অধিদপ্তরের টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে কোরাল মাছের পোনা উৎপাদনের গবেষণা হয়েছে গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারিতে। চাষ করে এই মাছের যে উৎপাদন হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি আজকে যে খুবই আশাব্যঞ্জক, এবং এটাকে আমরা জনপ্রিয় করতে পারলে আমাদের যে এই যে সুনীল অর্থনীতির একটা বড় অংশ এই কোস্টাল ফিশারিজ অ্যাকোয়াকালচার থেকে আমরা পাবো। কোরাল চাষকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে। 2041 সালের মধ্যে 85 লক্ষ মেট্রিক টন মাছ উৎপাদন করতে হবে। সেই হিসাবে আমাদের কিন্তু এই উৎপাদনের ক্রাইটেরিয়া প্লাস পরিধি বাড়ানোর জন্য এই যে কোরাল চাষ যেটা আছে সেটার উৎপাদনটা বাড়ানো দরকার। হ্যাচারিতে কোরাল চাষের মাধ্যমে দেশের আমিষের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন সম্ভব হচ্ছে। দীপ্ত বার্তা কক্ষ। দেশের বাইরের খবর। 2 দশকের বেশি সময় পর উত্তর কোরিয়ায় গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাত 2:45-টার দিকে পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এই সময় পুতিনকে লাল গালিচে সংবর্ধনা দেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পুতিনের এই সফরে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারি চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছে পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। এছাড়া পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে পুতিনের এই সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। সিউলের শঙ্কা, পুতিনের সফরে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে, যা জাতিসংঘ প্রস্তাবের লঙ্ঘন। খেলার খবর। টি-20 বিশ্বকাপে এবার সুপার 8-এর অপেক্ষা, যেখানে প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। বিশ্বমঞ্চে নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়ে সুপার 8-এ পা রেখেছে যুক্তরাষ্ট্র। পাকিস্তান ও কানাডাকে হারিয়েছে তারা। আর প্রতিপক্ষ সাউথ আফ্রিকা টানা 4 ম্যাচ জয়ে সুপার 8-এ উঠেছে ঠিকই, তবে ব্যাটারদের হতাশাজনক পারফরমেন্সকে পাশ কাটিয়ে দিয়েছে প্রোটিয়া বোলাররা। এখন নিজেদের ব্যাটিং বিপর্যয়তা কাটিয়ে জয়ের দিকেই চোখ রাখছেন মার্করাম বাহিনী। ইউরো চ্যাম্পিয়নশিপে রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে জার্মানি আর ক্রোয়েশিয়া। এই গ্রুপে জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আরেক ম্যাচে সন্ধ্যা 7টায় ক্রোয়েশিয়া লড়বে আলবেনিয়ার বিপক্ষে। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করেছে জার্মানি। এখন নিজেদের দ্বিতীয় প্রতিপক্ষ শক্তিশালী হাঙ্গেরি, যাদের বিপক্ষে এখন পর্যন্ত 37 বারের মুখোমুখি দেখায় 13 জয় আর 12টিতেই হার আছে তাদের। তবে ইউরোর মঞ্চে দুদল মুখোমুখি হয়েছে একবারই, তাও 2021 সালে। সেই ম্যাচে 2-2 গোলে ড্র করে জার্মানি। এদিকে বি গ্রুপের প্রথম ম্যাচে স্পেনের কাছে 3-0 গোলে হেরেছে ক্রোয়েশিয়া। দ্বিতীয় ম্যাচে তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য মডরিচ বাহিনীর। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।